আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগটা আমি রান্না দিয়ে শুরু করলাম। আজকে আমি এক অদ্ভুত খাবার রান্না করছি। তো এখানে ডাল দিয়ে, ফুলকপি দিয়ে আর ডিম দিয়ে আমি আজকে রান্না করব। তো নর্মালি তো দেখা যায় যে আমি ডিম দিয়ে ডাল রান্না করি আর নয়তো ফুলকপি দিয়ে ডাল রান্না করি, কিন্তু ডাল, ডিম আর ফুলকপি একসাথে আমি কখনোই রান্না করিনি। তো আজকে আমার প্ল্যান ছিল যে ডিম দিয়ে ডাল রান্না করব। তো ভাবলাম যে কেন না ডিম ডালের সাথে আমি একটু ফুলকপিও অ্যাড করে দেখি যে খেতে কেমন লাগে। তো যেই চিন্তা সেই কাজ। তো আমার ব্লগ দেখে হয়তোবা অনেকেই বলবেন যে এভাবে রান্না করে খান। তো আমি তো কখনো খাইনি, এর জন্য আর কি অদ্ভুত এক খাবারের কথা বললাম। আর এমনিতেও ফুলকপিটা খেতে আমার বেশ ভালোই লাগে। তো বিভিন্ন ধরনের যখন আমি ফুলকপির রেসিপি দেখি তো আমার ট্রাই করতে ভীষণ ভালো লাগে। তবে আজকের এই ডাল, ডিম আর ফুলকপির আইডিয়াটা আমার নিজেরই ছিল, আমি কোথাও কোনো কিছু দেখিনি। আর নর্মালি যেভাবে আমি এটা রান্না করি সেভাবেই রান্না করেছি। জাস্ট আজকে একটু এক্সট্রা করে যে মুরগির মাংসের মশলা আছে সেইটা অ্যাড করেছিলাম, মানে প্যাকেট যে মশলা সেইটা। ভাবলাম যে একটু অন্যরকম টেস্ট আসবে। আজকে আমি এই খাবারের কোনো রেসিপি শেয়ার করছি না, জাস্ট আপনাদের সাথে একটু আইডিয়া শেয়ার করলাম। যদি কেউ কখনো এভাবে ট্রাই না করে থাকেন তাহলে নিজের মতো করে বিভিন্ন ধরনের মশলা দিয়ে ট্রাই করে দেখতে পারেন। তো ভাতের সাথে কিন্তু রুটি দিয়েও খেতে বেশ মজা লাগে। আর যেহেতু আমি এক্সপেরিমেন্ট করছি রান্না নিয়ে, তাই আজকে এখানে আমি ডিমের পরিমাণ বেশি দেইনি। তো আমি সবসময় এরকমই করি, রান্না নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করলে দেখা যায় কোয়ান্টিটি খুব কম রাখি, কারণ যদি খেতে ভালো না হয় ওটা আমার যেন ফেলে দিতে কোনো প্রবলেম না হয় আর কি, এই জন্য। ডিমের এই কারিটা রান্না অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। তো নামানোর একদম শেষ মুহূর্তে আমি যেটা করি, বেশ কিছু ধনেপাতা কুচি দেই, তারপর টালা যে জিরার গুঁড়া আছে সেটা দিয়ে একটু মিক্স করে রেখেই কিন্তু আমি সাথে সাথে মানে যে চুলার ফ্লেম সেটা বন্ধ করে দিই। আর বাকি 1-2 মিনিট চুলার উপরেই রেখে দিই, যেন চুলার যে তাপ আছে সেটাতে বাকিটুকু রান্না হয়ে যায়। ডিম তো লিয়ানার চলবে না, তো মেন খাবার হিসেবে তাকে অন্য কিছু দিতে হবে। তো ভাবলাম যে কেননা ঝটপট করে যে বিফ চাপ আছে সেটা বের করে আমি একটু ভেজে নেই। তারপর মনে হলো যে সাথে সাথে এই বিফ চাপটা ভাজতে গেলে দেখা যায় যে মানে বেশি একটু শক্ত থেকে যায়। তো একটু শক্ত টাইপের মাংস আমাদের আবার খেতে ভালো লাগে না, একদম সফট না হলে। তো ঝটপট করে আমি এখানে একটুখানি থেতলে নিচ্ছি, যেন আমার ম্যারিনেট করে বেশিক্ষণ রাখতে না হয়, মানে 5-10 মিনিট ম্যারিনেট করে রাখার পরই যেন আমি এই চাপগুলোকে ভেজে নিতে পারি। আমি এইভাবে মানে জিপলক ব্যাগে ভরে তারপর মাংসগুলোকে থেতলে নেই। এতে করে আমার জায়গাটাও নষ্ট হয় না আর মাংসর যে ছিটা সেটা এখানে সেখানে যায় না। তো আপনারা চাইলে এই টেকনিকটা ফলো করতে পারেন। আজকে আরেকটা খাবার রান্না করেছি, যেটা কিনা কখনো আমি রান্না তো দূরে থাক আমার খাওয়াও হয়নি। তো এটা সরিষা শাক। এই জিনিস আমি কখনোই খাইনি। তো আমি আজকে অন্য একটা শাক কিনতে গিয়েছিলাম, তো শাকওয়ালা আমাকে বলল যে মানে ওই শাকটা যেটা চাচ্ছিলাম সেটা ছিল না। তো বলল যে সরিষা শাকটা নিয়ে যান, এটা খেতে খুবই মজার হয়। তো আমি বললাম যে আমি তো কখনো খাইনি। বলে কি খাননি, আজকে ট্রাই করে দেখেন। তো বাসায় আসার পর আমি ইউটিউবে সার্চে দিলাম যে এই শাক কীভাবে ক্লিন করে তারপর রান্না করে। তো সেখানের একটা রেসিপি দেখে আমার ভালো লাগলো, তো ওইভাবে আমি আর কি রান্না করে নিলাম। গুড মর্নিং। এটা তার পরের দিন। শীতের সকালটা তো বেশ ভালোই লাগে, কিন্তু ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না। আমি যখন ঘুম থেকে উঠেছি আজকে তখন কিন্তু অনেক অন্ধকার ছিল, কিন্তু মোবাইলে সেটা বোঝা যাচ্ছে না। আর এত সকালবেলা ঘুম থেকে ওঠার একটাই কারণ, লিয়ানার স্কুল আছে। তো লিয়ানাকে স্কুল বাসে দিয়ে এসে আমি ভাবলাম যে কেননা আমার যে
কিচেন আছে সেটা একটু ক্লিন করি। মানে সব কিছু এত বেশি ময়লা ময়লা লাগে শীতের দিনে, মানে কি বলবো। তো ভাবলাম যে বেশি ঠান্ডা পড়ার আগে আমি সব কিছু একটু ক্লিন করে রাখি, যেন মানে বেশি ঠান্ডার সময় একটু হলেও রিল্যাক্স থাকা যায়। তো সেগুলো ক্লিন করে রেখে আমি এখন মানে নাস্তা বানাতে এসেছি। তো আমি কিন্তু মানে জানালাটা ক্লিন করার আগেই এই যে নাস্তার যে মানে ডো সেটা কিন্তু আমি রেডি করে রেখেছিলাম। তো 2-2.5 ঘন্টা পর হচ্ছে আমি নাস্তাটা বানাচ্ছি। আমি আজকে লাচ্ছা পরোটা বানাচ্ছি। এই পরোটাটা খেতে আমার এত ভালো লাগে, তো সবারই আই থিঙ্ক ভালো লাগে, কিন্তু যতটা খেতে ভালো লাগে কষ্ট কিন্তু ততটাই। সহজে মানে এটা পারফেক্ট ওয়েতে বানানো সম্ভব হয় না, অনেক টাইম লাগে। তো সকালবেলা ঘুম থেকে না উঠলে না এই জিনিসটা কখনো সম্ভব না। আর আপনাদের কাছে আমি একটা মানে জিনিস জানতে চাবো, আমি জানি না এই পর্যন্ত আমার ভিডিও কে কে দেখছেন। তো সেটা হচ্ছে এই যে ময়দার যে ডো সেটা যদি আমি আগের দিন রাতে বানিয়ে ফ্রিজে রেখে দিই, তারপরের দিন যদি আমি জাস্ট বেলে এরকম করে পরোটা ভাজি, সেই ক্ষেত্রে কি পরোটাটা মানে সফট মানে থাকে, নাকি মানে শক্ত হয়ে যায় কিংবা খেতে ভালো লাগে না। তো এই জিনিসটা আমি কখনো এর আগে করিনি, তো তাই জানি না। আমার অনেক ইচ্ছা করে যে এরকম লাচ্ছা পরোটা বানিয়ে সকালে ব্রেকফাস্টে সার্ভ করব, সবাই মিলে খাবো, কিন্তু এটা বানাতে এত বেশি টাইম লাগে যে সকালবেলা উঠে এইটার প্রিপারেশন নেওয়া আমার পক্ষে পসিবল না। তাই আপনারা যদি কেউ আগে থেকে ডো রেডি করে ফ্রিজে রেখে পরের দিন পরোটা ভেজে খান এবং পরোটাটা যদি পারফেক্ট থাকে তাহলে আমাকে কাইন্ডলি জানাবেন। আর হ্যাঁ, সেটা কিন্তু ময়দার ডো, মানে আটারটা কি হবে সেটা আমি জানি, কিন্তু আমি ময়দা রিলেটেড যেটা সেটা জানতে চাচ্ছিলাম। আর এই যে দেখেন আমার লাচ্ছা পরোটা, তবে আজকে আমি পরোটার জায়গায় পুরি সাইজ করেছি। তো ইনস্টাগ্রামে হচ্ছে আমি ঠিক এই সাইজেরই মানে লাচ্ছা পরোটার রেসিপিটা দেখেছিলাম, আর আমার কাছে দেখে অনেক কিউট লাগছিল। তা আমিও সেমভাবে মানে পুরি সাইজের যে লাচ্ছা পরোটা সেটাই বানিয়ে আজকে ব্রেকফাস্ট করলাম চা দিয়ে। আচ্ছা, লাস্ট ব্লগে আমি যে স্যুপ সার্ভ করেছি যে কাপগুলোতে, সেই কাপগুলো দেখে অনেক আপুরাই অনেক পছন্দ করেছেন। তো হ্যাঁ আপু, এই কাপগুলো আসলেই অনেক সুন্দর। সেই সাথে যে কাপের প্রিন্টগুলো দেখেছেন চিতা প্রিন্ট, এটা কিন্তু আমার ফেভারিট প্রিন্ট। তো এই প্রিন্টের সব কিছু আমার অনেক ভালো লাগে। তো দেখা যায় যে এই প্রিন্টের আমার হচ্ছে ছোট যে পার্স সেটা আছে, টি শার্ট আছে, তো জুতা আছে মানে সব কিছুই অলমোস্ট মানে আমি রাখার চেষ্টা করি এই প্রিন্টের। আর কাপগুলোর সাইজ কিন্তু অনেক বড়। নাসরিন আপু বলছিলেন এই কাপগুলো আপুরও খুবই পছন্দ, কিন্তু সাইজের জন্য মানে কিনেন না। আসলে সাইজের কথা কি বলবো, এত বড় সাইজ যার কারণে কিন্তু আমি এটাতে চা খাই না, স্যুপ সার্ভ করেছি। তো চা খেতে কফি খেতে পছন্দ করি, কিন্তু সেইটা আবার অনেক বেশি পরিমাপে না, মানে খাবো ঠিক আছে কিন্তু সেটা হচ্ছে লিমিটেড। তো এর জন্য আমি এই বড় কাপগুলো কখনোই বের করি না। তো যাই হোক, এখানে আমি আরেকজন আপুর কমেন্টে রিপ্লাই দিই। এই আপুটা বেশ অনেক মানে ব্লগ আগে আমার কাছে জানতে চাচ্ছিলেন যে ভীম বার না ভীম লিকুইড কোনটা বেশি সাশ্রয়ী। তো আমি বলবো যে ভীম বার বেশি সাশ্রয়ী। ভীম লিকুইডের প্রাইস একটু বেশি বারের তুলনায়, তবে ভীম লিকুইডটা ইউজ করা কিন্তু অনেক বেশি ইজি আর কমফোর্ট। তো আমি মোস্ট অফ টাইম দেখা যায় যেটা আমার কাছে কমফোর্ট ফিল করি আমি কিন্তু সেটাই মানে ইউজ করার চেষ্টা করি। আর কোনটা কত পরিমাপে লাগবে কি মতো মানে ইউজ হবে সেটা কিন্তু আপনার থালাবাটি কিংবা ফ্যামিলির মেম্বারের উপর ডিপেন্ড করে। তো আমি হচ্ছে ফাঁকিবাজিভাবে মানে ভীম লিকুইডটা ইউজ করি, সেটা হচ্ছে একদম র ভীম লিকুইড ইউজ না করে সেটার সাথে একটু পানি মিক্স করে নিই, এতে করে বেশ কিছু দিন মানে যায় আর কি। তারপর আমার ছোট ভাইয়ের ঢাকাইয়া ভাষার একটু কথা শুনেও আপনারাও অনেকে অনেক মজা পেয়েছেন। তা আসলে ঢাকাইয়া ভাষাটাই এরকম, মানে কিছু কিছু ভাষা আছে যেটা শুনলে কিন্তু খুব মজা লাগে। তো যাই হোক, আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরের যে টুকিটাকি কাজ আছে সেগুলো করে নিচ্ছি। আর হ্যাঁ, আমি যে দারাজ থেকে স্পুনগুলো কিনেছিলাম সেই স্পুনের জন্য একজন আপু জানতে চাচ্ছিলেন যে এটা কী লিখে আমি সার্চ দিয়েছি কিংবা নামটা কি। অ্যাকচুয়ালি আপু আমি এটা কোনো কিছু লিখে সার্চ দিইনি, তাই আমার নামটাও মনে নেই। বিভিন্ন সময় দেখবেন যে দারাজের বিভিন্ন প্রোডাক্টের মানে
ছবি আপনার নিউজ ফিডে কিন্তু চলে আসে। তো এরকমই আমার নিউজ ফিডে চলে এসেছিল। তো আমার স্পুনগুলো দেখে অনেক ভালো লেগেছিল। তো আমি সেই স্পুনের উপর ক্লিক করার পরে কিন্তু সব কিছু ডিটেলস দেখে তারপর পারচেস করেছি। তো এর জন্য আমার এটার নামটাও মনে নেই। তো যাই হোক, আমি এখন একটু লাঞ্চ করে নিলাম। এখন আমি রেডি হয়ে যাব আমার ভাগ্নির বিয়েতে। তো কোথাও কোনো প্রোগ্রাম থাকলে দেখা যায় সবার আগে টেনশন থাকে যে আমি কি যে ড্রেসটা পরবো। তো যখন দাওয়াতটা আসে, আরেম আমাকে বলেছিল যে সে আমাকে ড্রেস কিনে দিবে, কিন্তু তার এক সপ্তাহ পর আমার কাছে মনে হলো যে না, আমার এমন একটা ড্রেস, মানে আমার এমন অনেক ড্রেস আছে যেটা আমি জাস্ট একবার করে পরেছি আর পরা হয়নি। তো ওকে বললাম যে থাক, আমাকে এবার আর কোনো ড্রেস কিনে দিতে হবে না, কারণ আমার একটা ড্রেস আছে যেটা আমি একবারই মাত্র পরেছিলাম, সেটাই পরবো। তবে এখানেও কথা আছে, 6 মাসের মধ্যে যদি আমি কোথাও আবার সেকেন্ড টাইম যাই, তো মানে সেম ড্রেসটা কিন্তু আমি আর পরবো না, তখন আমার নতুন ড্রেস অবশ্যই লাগবে। তো এই ড্রেসটা আমি মানে 2 বছর আগে একবার পরেছিলাম, আর পরা হয়নি। তো এর জন্যই বের করেছি। আর যেখানে যাব সেখানে এই ড্রেসটা আমার আর পরাই হয়নি। তো এটার সাথে ম্যাচিং করে কিছু জিনিস বের করলাম। নর্মালি আমি কখনোই মানে অনেক বেশি সাজগোজ করি না, সিম্পলের মধ্যেই সাজি। আর এই হচ্ছে আমার লিয়ানা। তো সে হচ্ছে এখানে সেখানে যাবে ঠিকই, কিন্তু সবসময় ক্যাজুয়াল লুক থাকতে পছন্দ করে, সেটা বিয়ে হোক আর যাই হোক, একটুও সাজুগুজু করতে চায় না। তো আজকে আমি ওকে ধরে বেঁধে এরকম করে মানে সাজিয়ে দিয়েছি। আর এই যে দেখেন, আমার হিলস পরে ঘুরছে। দীর্ঘ 1.5 ঘন্টা পর ফাইনালি চলে এসেছি পুরান ঢাকার ওয়ারিতে। আর এটা হচ্ছে আমাদের বিউটিফুল ব্রাইড, মাশাল্লাহ। আর আমার ভাগ্নি, ভাগ্নি বলতে আরেমের ভাগ্নি, আই মিন আমার যে ননাস আছেন তার ছোট মেয়ে। তবে আজকে হচ্ছে ফুল যে বিয়ে সেটা কিন্তু না, মানে আজকে হচ্ছে কাবিন করে রাখবে, তারপর 1-1.5 বছর পর ফাইনাল যে বিয়ের প্রোগ্রাম সেটা হবে। লিয়ানার সাথে তার কাজিনের একটু ফটোশ্যুট ভিডিওগ্রাফি করলাম। আর এটা হচ্ছে লিয়ানার 2 ফুপ্পি। তো আরেকটা ফুপ্পি আছে বড়, তো আপুটা হচ্ছে সিক, এর জন্য এখানে আসতে পারেনি। এই যে আমাদের বর চলে এসেছে, আর বর আসবে গেট ধরবে না, এটা তো হতেই পারে না। তো এখানে গেট ধরা নিয়ে কিন্তু সবাই অনেক বেশি মজা করছিল, তর্ক বিতর্ক চলছিল। এখন বিয়ে পড়ানো হচ্ছে, আর এই সময়টা এত বেশি ইমোশন কাজ করে, মানে যে এখানে থাকবে দাঁড়িয়ে কিংবা দেখবে তার চোখে কিন্তু একটু হলেও পানি চলে আসবে। বিশেষ করে যাদের অলরেডি বিয়ে হয়েছে তারা তো এই জিনিসটা খুব ভালো মতো ফিল করে, মানে মনে হয় যে সেই স্মৃতিতে মানে আমি নিজেই চলে গেলাম, তো ওর জায়গায় মনে হয় যে আমি নিজেই আছি, এরকম একটা ফিল হয় আর কি। তো যাই হোক, ফাইনালি আমাদের বিয়ে পড়ানো ডান, আলহামদুলিল্লাহ। আরও বেশ কিছু ক্লিপ নিয়েছিলাম, কিন্তু সেগুলো আর শেয়ার করলাম না। প্লাস হচ্ছে যে খাবারের ক্লিপ, সেটা তো আমি নিতেই ভুলে গিয়েছি, এত ক্ষুধা লেগেছিল যে খাবার দেখে ঝাঁপিয়ে পড়েছিলাম। এখানে হচ্ছে আমার বড় ভাগ্নি প্লাস তার হাজবেন্ড, আর হচ্ছে কনে বর, আই মিন যে কনে আছে তার বড় বোন আর দুলা ভাই। তো সবাই আমাদের নতুন বর কনের জন্য দোয়া করবেন। আর আজকের ব্লগটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর সেলফ। আল্লাহ হাফেজ।